রোজা একটা শুকনো ঢোক গেলে। যতই হোক এই মানুষটাকে সে ভালোবেসেছিল। বেসেছিল বললে ভুল হবে, এখনো ভালোবাসে। এখানে থাকাটা আর ঠিক হবে না। রোজা একটু অপ্রস্তুত ভঙ্গিতে সবাইকে বলল, চলো যাই, হয়েছে আর গান শুনতে লাগবে না, দেরি হয়ে যাচ্ছে, থানায় চলো। নোরা মুখটা বাংলা পাঁচের মতো করে বলল। ম্যাম, আরেকটু। রোজা শক্ত দৃষ্টিতে তাকায়। সবাই মেইয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, চলুন। রোজার এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে ভিড় থেকে বেরিয়ে আসতে থাকে। যা দেখে আহমেদ মুচকি হেসে মনে মনে বলে, তুমি এখনো এতটুকুও বদলাওনি মাই কুইন। তুমি এখনো আগের মতোই আছো। এখনো তুমি আমার প্রতি দুর্বল। এখনো তুমি আমার সামনে বেশিক্ষণ থাকতে পারো না। এখনো তুমি আমার চোখের দিকে তাকাতে ভয় পাও। রোজা এবং বাকিদের প্রস্থানের পর আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে। থানায় এসআই এর সামনে চেয়ারে বসে হাতে কফির কাপ নিয়ে রয়েছে রোজা। এসআই তৃতীয়বারের মতো রুমাল দিয়ে কপালের ঘাম মুছল। সে খুব ভালোই ভয়ে আছে। রোজা কফির কাপে চুমুক দিয়ে আবারও বলল, আপনারা কি করছেন? মানে ফ্যাক্টরিতে আগুন লাগলো, জাভেদ রায়ান দেশে আসলো, সে এখন দেশেই আছে, অথচ আপনারা কিছুই জানেন না। এখন আবার বলছেন দেশের কোন জায়গায় সে আছে সেটাও আপনারা জানেন না। মানে তার কোনো তথ্য আপনারা আমাকে দিতে পারবেন না। 2 সপ্তাহ ধরে কি করছেন তাহলে? এসআই কপালের ঘাম মুছে আমতা আমতা করে বলল। রোজা বাঁকা হেসে বলল, কেস নিয়ে ব্যস্ততা, কাজ, আচ্ছা বুঝলাম, কিন্তু একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে ধরা আপনাদের কাজ নয়। আপনাদের এসব কেস সলভ করতে বেশি দিন লাগার কথা নয়। আপনারা একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে ছেড়ে দিয়ে এসব ছোটখাটো কেস নিয়ে পড়ে আছেন, আবার সেটাকে অজুহাত বানিয়ে আমাকে বলছেন। নাইস, ওকে, ফাইন। আপনাকে এখন আর এসব বিষয় দেখতে লাগবে না। আপনারা তাহলে কেস নিয়ে থাকুন, জাভেদ রায়ানকে আমি দেখছি। রোজা কফির কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। থানা থেকে বের হওয়ার আগে সে আবারও এসআইয়ের দিকে তাকিয়ে বলল, যেহেতু আপনারা জাভেদ রায়হানের কেসটা দেখছেন না, সেহেতু বাকি কেসগুলো যাতে যথাযথভাবে ক্লোজ হয় এই বিষয়ে দায়িত্বটাও আপনার। কোনো কেস যদি পেন্ডিং থাকে অথবা কোনো কেস যদি সফলভাবে ক্লোজ না হয়, তাহলে কি করতে হবে সেটা আমার জানা আছে। ভালো থাকবেন, আসছি। বলেই রোজা এবং বাকিরা হনহন করে থানা থেকে বেরিয়ে পড়ল। তারা বেরিয়ে পড়ার পর এসআই একটা স্বস্তির শ্বাস ফেলল। দেখুন ম্যাডাম, শুধুমাত্র আপনার কথাতেই আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমার চেষ্টার মধ্যে তো কোনো রকম অবহেলা ছিল না। রোজা ঠান্ডা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। একটু আগে সে সিআইডি অফিসার মিস্টার আকরাম চৌধুরীর সাথে দেখা করতে এসেছে। পাকিস্তান যাওয়ার আগে সে এই অফিসারকে জাভেদ রায়ান সম্পর্কে সমস্ত তথ্য বের করার দায়িত্ব দিয়েছিল। আকরাম চৌধুরীর কথা শুনে রোজা একটু হেসে বলে উঠল, আপনারা কি শুরু করেছেন বলুন তো? এই জাভেদ রায়ান সম্পর্কিত কোনো কিছুই দেখছি আপনাদের কাছে সিরিয়াস না। আমি যাকে এই বিষয়ে বলছি সেই বলছে পারেনি, পারছে না, সম্ভব না। এমন কেন বলুন তো? রোজার কথা শুনে আকরাম চৌধুরী একটু দমে গেলেন। অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, ম্যাম প্লিজ এভাবে বলবেন না। আমি একজন সিআইডি অফিসার, এটা আমারও কাজ। শুধু শুধু আমি কেন এটা অবহেলা করব আপনি বলুন। রোজা ভ্রু কুঁচকে বলল, সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমি আপনাদের কাজে কোনো রকম সিরিয়াসনেস দেখতে পাচ্ছি না। এ পর্যায়ে আকরাম চৌধুরী চুপ থাকলেন। রোজা বাঁকা হেসে চেয়ার থেকে উঠে পড়ল। এরপরে আকরাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার কোনো কাজেই ঠিকমতো করতে পারেননি। কেন পারেননি সেটাও আমি বুঝতে পারছি না। যাই হোক, শেষবারের মতো একটা কাজ দিচ্ছি, সেই কাজটা করে দিলে খুশি হব। আকরাম চৌধুরী বিনয়ের সাথে বলল। বলুন ম্যাম, কি করতে হবে? রোজা বলল, জাভেদ রায়ান দেশে ফিরেছে, কারণ দেশে তার ফ্যাক্টরিগুলোতে আগুন লেগেছে। 67 কোটি টাকা লস। এখন আপনার কাজ হলো কে বা কারা জাভেদ রায়ানের ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়েছে তাদেরকে খুঁজে বের করা। আকরাম চৌধুরী ভ্রু কুঁচকে বলল। কিন্তু ম্যাম, এটা জেনে আমাদের কি লাভ? রোজা আবারও বাঁকা হেসে বলল,
শত্রু শত্রু বন্ধু হয় জানেন তো? বলেই হাতে থাকা সানগ্লাসটা পরে রোজা সিআইডি ব্যুরো থেকে বেরিয়ে আসলো। সৌরভ কিচেন রুমে আহমেদের জন্য স্ট্রবেরি জুস বানাচ্ছে। একটু পরেই তার ফোন বেজে উঠল। ভালো করে হাত মুছে সে ফোনটা তুলল। হ্যাঁ রিয়াদ ভাই, বলো। রিয়াদ আশেপাশে তাকিয়ে একটু সতর্ক হয়ে ফিসফিস করে বলল, শোন সৌরভ, ম্যামকে একটু আগে সিআইডি ব্যুরোতে গিয়েছিল। সৌরভ না বুঝে বলল। কেন? রিয়াদ আরো বেশি ফিসফিস করে বলল, আবার জিগায়, জানিস না তুই? আচ্ছা শুন, তুই শুধু আহমেদ স্যারকে বল যাতে উনি সাবধান হয়ে থাকে। ম্যাম জাভেদ রায়হানের ফ্যাক্টরিগুলোকে আগুন লাগিয়েছে, সেটা বের করেই ছাড়বে। স্যারকে সাবধানে থাকতে বল। আর হ্যাঁ, কোনো ক্লু যাতে না পাওয়া যায়। সৌরভ ভ্রুকুচকে বলল, কি বলছো রিয়াদ ভাই? তোমার কি মাথা টাথা সব গেছে? ম্যামের কি আবার ক্লু লাগবে? কোনো ক্লু দরকার নেই ওনার, বেশিক্ষণ না। তুমি দেখো, 24 ঘন্টার মধ্যে বের করে ফেলবে যে আসলেই আহমেদ স্যারই আগুন লাগিয়েছে। রিয়াদ সরু চোখে বলল, এমনভাবে বলছিস যেন মনে হচ্ছে আহমেদ স্যার ধরা পড়লে তোর খুব ভালো লাগবে। তুই জানিস ম্যাম এমনিতেই স্যারের ওপর কতটা রেগে আছে। এরপরে এসব জানতে পারলে স্যার আর চান্স নেই। সৌরভ একটু হেসে বলল, আরে ধুর রিয়াদ ভাই, আমাদের স্যার কি কাঁচা খেলোয়াড় নাকি? রিয়াদ মাথা চুলকে বলল, তা অবশ্য ঠিক, এগুলো তো আবার বাঘে বাঘে লড়াই। ফোনের স্ক্রিনে মামুনি লেখা ভেসে উঠেছে। রোজা তৃতীয়বারের মতো ফোনটা কেটে দিল। এই পর্যন্ত 3বার রাজিয়া রহমান রোজাকে কল করে যাচ্ছে, কিন্তু রোজা কোনো মতেই ফোন ধরছে না। খুবই বিরক্তি নিয়ে রাজিয়া রহমান আবারও রোজাকে কল করলো। রোজা একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। এইভাবে বারবার কল করাতে সে বাধ্য হয়ে মিটিংয়ে বসে থাকে। সকলের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি প্লিজ। বলেই রোজা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। কলটা ধরার সাথে সাথেই ওপাশ থেকে পাখির ন্যায় আওয়াজ আসলো, আমাকে কি ভেবেছিস তোরা? জোকার নাকি আমি? তোরা কি শুরু করেছিস আমাকে বলতো? একজন তো সেলিব্রিটি হয়ে গেছে, এমন সেলিব্রিটি হয়ে গেছে যার সাথে দেখা করার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। আরেকজন সারাদিন চোর ডাকাতের সাথে উঠা বসা করছে। হাই আল্লাহ, এগুলো দেখার জন্য আমি এখনো বেঁচে আছি? রোজা ঠোঁট গোল করে শ্বাস ফেলে বলল। মামুনি, তুমি আবার শুরু করলে? রাজিয়া রহমান এবার বলল, আমি শুরু করেছি? হে তাই তো, আমি তো শুরু করেছি। আর তোরা তোরা কি করছিস? তোরা আমার জীবনটাকে খেয়ে ফেলছিস, বুঝলি? রোজা নমনীয় হয়ে বলল, মামুনি কেন ফোন দিয়েছো বলো তো? আমি একটা মিটিংয়ে ছিলাম, অনেক ব্যস্ত। রাজিয়া রহমান এবার একটু অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ বুঝেছি, এখন তো আমি পর হয়ে গেছি না, তোদের কাছে তো আমি এখন বোঝা। এখন তো তোদের কাজই তোদের সব। কি জানি আমি এখনো কেন বেঁচেছি, মাঝে মাঝে ইচ্ছে করে মরে যাই। রোজা সাথে সাথে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। মামুনি তুমি থামবে? কি চাও বলো তো? আমি জানি তুমি নিশ্চয়ই কোনো কারণে ফোন দিয়েছো, এই জন্য আমাকে ডাইভার্ট করতে এখন এসব কথা বলছো। সাথে সাথেই রাজিয়া রহমানের কুমিরের কান্না থেমে গেল। সে এবার একটু ভাব নিয়ে বলল, আজকে রাতে আমার বাড়িতে আসিস, এখানে রাতের খাবারটা খেয়ে যাস। রোজা বলল, ব্যাস এটুকুই তো? হ্যাঁ এতটুকুই। তোদের কাছে তো আমার আর কিছু চাওয়া নেই, শুধু সময় করে একটু আসিস রাত্রিবেলা, খাবারটা খেয়ে যাস আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, রাতে তোমার বাড়িতে খেয়ে তবে আমি আমার আমি আমার ফ্ল্যাটে ফিরবো, ওকে? এখন উল্টাপাল্টা কথা একদম বলবে না, খুবই ব্যস্ত, পরে কথা বলছি, রাখছি। ফট করে ফোনটা কেটে দিল রোজা। আসলে রাজিয়া রহমান হলো আহমেদের ফুপুর দুঃসম্পর্কের বোন। তবে তিনি আহমেদের ফুপুর খুব ভালো বন্ধু ছিলেন এবং তারা দুই বোনের মতো থাকতো। আহমেদের বাবা আজ থেকে 4 বছর আগে মারা যায়, আর আহমেদের মা তার জন্মের 1 বছর পরই মারা গেছে। বলতে গেলে সেই সময় আহমেদের মায়ের অভাবটা রাজিয়া রহমান পূরণ করেছিল। আহমেদের নিজের ফুপু কান্নাতে ছিল।